ফাইনালি Realme GT5 একটা ফ্ল্যাগশিপ কিলার যে স্মার্টফোনটিতে 24GB পর্যন্ত র্যাম রয়েছে, ভার্চুয়াল র্যাম যোগ করলে এটা 32GB পর্যন্ত চলে যায়। আবার এই স্মার্টফোনটাতে আমরা Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরটি পাচ্ছি, আর বক্সের ভিতরে 150 ওয়াটের চার্জার রয়েছে। তবে এটার আরেকটা ভ্যারিয়েন্ট হয়, ওই যেটা আর কি 24GB র্যাম ভ্যারিয়েন্ট, ওটার সাথে 140 ওয়াটের চার্জার। মানে কি লেভেলের জিনিসপত্র নিয়ে আসছে Realme। বাট এই স্মার্টফোনটা কিন্তু হাইব্রিড রেঞ্জ বাজেটের স্মার্টফোন, যে কারণেই ফ্ল্যাগশিপ কিলার করলাম। তো যারা ফ্ল্যাগশিপ কিলার টাইপের ডিভাইস খুঁজছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আই হোপ। Realme GT5 প্রায় 20 দিন আগে আমাদের কাছে পাঠিয়েছিল GADGET, যাদের কাছে এই ধরনের দারুণ সব ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো অ্যাভেলেবেল থাকে সবসময়। তাদের সব রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 5-এ। ডেসক্রিপশনের সমস্ত ইনফরমেশন দেওয়া থাকলো, এটার কারেন্ট প্রাইস দেওয়া থাকলো, একটু চেক করে নেবেন। অলরাইট, আনবক্সিং আর করলাম না, স্মার্টফোন, চার্জার, কেস, কেবল এই সমস্ত জিনিসপত্রই আছে আর কি। বাট এর কেসটা সুন্দর, কিন্তু ব্ল্যাক কালারের, সিলিকন ব্ল্যাকের তৈরি আর কি। আর এই পুরো ক্যামেরার যে মডিউল বরাবর জায়গাটা পুরোটাই আর কি ফাঁকা, জিনিসটা দেখতে সুন্দর লাগে। ক্যামেরার পাশের অংশটা সেমি ট্রান্সপারেন্ট, ভিতরে কি আছে মোটামুটি সবকিছু দেখা যায়, এবং দেখলে আপনার মনে হবে আপনি ভিতরে দেখবেন Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরটা রয়েছে। এটা সরাসরি প্রসেসরটা না, বাট এটা আর কি ওরকম একটা প্রিন্টেড, জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে। আর এর পাশে চারিপাশ থেকেই রয়েছে নিয়ন লাইট, বা ওরা বলছে পালস লাইট। এই লাইটটা বিভিন্ন সময় জ্বলতে পারে, যেমন নোটিফিকেশনের কারণে জ্বলতে পারে, এটা যখন চার্জে বসাবেন তখন জ্বলবে, কল আসলে জ্বলতে পারে, তারপরে মিউজিকের সাথেও এটা মিউজিকের রিদমে জ্বলতে পারে। জিনিসটা সুন্দর, অনেকের কাছে ভালো লাগতে পারে, অ্যাটলিস্ট নোটিফিকেশন লাইট হিসেবে তো ব্যবহার করা যায়। ফোনের রিয়ার প্যানেলটা টোটালি গ্লোসি গ্লাস এটা, এবং ফিঙ্গারপ্রিন্ট মারাত্মক, ম্যাগনেট, স্মার্টস ফিঙ্গারপ্রিন্ট সবকিছুই ঠিকঠাক মতো বসে। বারবার মুছতে হবে যদি কিনা কেস ছাড়া ব্যবহার করেন, কেস দিয়ে ব্যবহার করাই ভালো ভাই। এটার বডি ফ্রেমটা ওয়েবসাইটের তথ্য অনুযায়ী দেখলাম এটা অ্যালুমিনিয়াম, এরকম একটা ওয়েবসাইট আমি পেয়েছি। বাট এটা কোনোভাবেই আমার মনে হয় না এটা অ্যালুমিনিয়াম। এটা আমার কাছে মনে হয় প্লাস্টিকের উপরে যে পেইন্টটা করা হয়েছে বা যে প্রিন্টিংটা রয়েছে, এটা ওই যে ইলেকট্রোপ্লেটিং টাইপের এরকম কিছু দিয়ে করা আর কি, যার ফলে মেটালটা ফিল দেয়। কারণ এই মুহূর্তে আমার স্টুডিওতে প্রায় 7-8টা 12 বেশি ফোন আছে যেগুলোর মেটাল বডি, তো ওগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে এটা কোনোভাবেই আমার মেটাল বা অ্যালুমিনিয়াম বিল্ড মনে হয় না বডি ফ্রেমটা। যাই হোক, ব্যাপারটা আমি ক্লিয়ার হতে পারলাম না। এটার পোর্টস অ্যান্ড বাটন প্রয়োজনীয় সবকিছু থাকলেও এতে আমরা পাইনি আর কি 3.5mm হেডফোন জ্যাক, যদিও এটাতে আমরা আইআর ব্লাস্টারটা পেয়েছি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, ফাস্ট অ্যান্ড একুরেট। তো ওভারঅল স্মার্টফোনটা লুক ওয়াইজ সুন্দর আছে, অনেকের কাছে ভালো লাগতে পারে। হাতে নিলেও মোটামুটি একটা প্রিমিয়াম বা সলিড টাইপের ফিল দেয়, বাট একটু বড়সড় আর কি। এই স্মার্টফোনের ডিসপ্লে সাইজ হলো 6.74 ইঞ্চ, যা মূলত অ্যামোলেড প্যানেল, এবং 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে এই ডিসপ্লেটা। 144 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এখানে। HDR10+ এর সাপোর্ট থাকছে, HDR কন্টেন্ট দেখা যাবে এটাতে। টাচ স্যাম্পলিং রেট হলো 2000, এবং পিক ব্রাইটনেস 1400 নিটস পর্যন্ত যেতে পারে এই স্মার্টফোনের। রেজলিউশন 1240x2772, তো হাই রেজলিউশনের ডিসপ্লে, হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে, টাচ স্যাম্পলিং রেটেও এগিয়ে আছে অনেকটাই। এই ডিসপ্লের চিন বেজেল একদমই ন্যারো, সিমেট্রিক্যাল, লোয়ার চিনটাও অনেক ন্যারো। পাঁচল কালার রয়েছে টপ সেন্টারে, সেটাও ছোট। ডিসপ্লেটা বেশ কালারফুল, ভিভিড টাইপের কালার দিচ্ছে, দেখতে ভালো লাগে আর কি। যারা কন্টেন্ট ওয়াচিং করেন, ভিডিও টিডিও দেখেন, তাদের ভালো লাগবে আশা করছি। টাচ স্যাম্পলিং রেট দারুণ হওয়াতে এটাতে যে কোনো কাজ করা, বা আপনি যখন 144 হার্টজ হাই রিফ্রেশ রেট এটাকে ব্যবহার করবেন, খুবই স্মুথ মনে হবে এই ডিসপ্লেটা। মানে এখন তো 120 হার্টজ একদম কমন হয়ে গেছে, ম্যাক্সিমাম স্মার্টফোনেই থাকে, তো সেই জায়গায় এই স্মার্টফোনটা একটু ডিফারেন্ট ফিল দিতে পারছে। এই ডিসপ্লেটার চারিপাশটা একটু বেশি রাউন্ডেড লাগে, এর বাইরে অন্য কোনো কিছুই আমার চোখে পড়ছে না। একদম সাইড থেকে সবভাবে আমরা ব্যবহার করে দেখেছি, গ্রিন টিন্ট, ব্লু টিন্ট, কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। ইভেন আমরা যখন ডিরেক্ট সানলাইটও ব্যবহার করছিলাম আউটডোরে, ভিডিও শ্যুট করা বলুন বা ক্যামেরা দিয়ে ছবি তুলতে গিয়েও, আমাদের কাছে মনে হয়েছে না এটা একদম ঠিকঠাকভাবেই দেখা যায়। স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে মেইন শুটার হলো 50 মেগাপিক্সেলের, যেখানে ওয়াইএস আছে। পরবর্তী শুটার 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডে ছবি নেবে। 2 মেগাপিক্সেলের একটা দুধভাত সেন্সর, ম্যাক্রো আছে এখানে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো 16 মেগাপিক্সেলের। এই স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আসলে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p-তে, 4K থাকলে ভালো হতো। আর রিয়ারের মেইন ক্যামেরা আপনি 4K 60fps অবশ্যই রেকর্ড করতে পারবেন, ইআইএস আছে আর কি স্টেবিলিটির জন্য। এই স্মার্টফোন দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলি, ছবিতে আমরা রিয়েলমির যে রেগুলার টোন সেটা লক্ষ্য করছি, বাট ডেলাইট কন্ডিশনে দেখুন ভালো শার্পনেস এবং ডিটেল কিন্তু ধরে রাখতে পারছে ম্যাক্সিমাম ছবিতেই। ইভেন আপনি যদি জুম করেও নেন, সেই ছবিও ব্যবহারের উপযোগী থাকছে। শ্যাডোতেও আমরা ভালো ডিটেল লক্ষ্য করছি, হোয়াইট ব্যালেন্স ভালো ছিল, ওভারঅল ডাইনামিক রেঞ্জও কিন্তু ভালো আছে স্মার্টফোনের। বাট লো লাইটের দিকে যখন যায়, নর্মাল ক্যামেরা ছবি তুললে দেখলাম সেটা একটু কন্ট্রাস্টি হয়ে যাচ্ছিল বেশিরভাগ সময়, আর ডিটেলের পরিমাণ হারাতে থাকে এবং একটু সফট করে দেয়। নাইট মোড অন করে নিলে এই জায়গাটাতে কিছুটা ইম্প্রুভমেন্ট আসে, বাট স্টিল এখানে আমরা সেই কন্ট্রাস্টের পরিমাণটা একটু বেশি দেখছি। রিয়েলমি নিজস্ব যে একটা টোন, অনেক ছবিতে একটু ওয়ার্ম টোন দেয়, হিউম্যান ফেস ডিসপ্লে একটু ওয়ার্ম টোনটা বেশি নিয়ে আসে, ওই বিষয়টাও বিদ্যমান ছিল এই স্মার্টফোনের ছবিতে। এখন কল আসছে, কেমনটা লাগে কম ভাই? এই কল আসছে, এক চেপে এখনই কেটে দিচ্ছি। মানে কি একটা অবস্থা, ফোন সাইলেন্ট করে আগে। অলরাইট,
তো কোথায় যেন ছিলাম, ছবিতে ছিলাম। আচ্ছা, এর পাশাপাশি আমরা দেখছিলাম আলট্রাওয়াইডের ছবি মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে গেলে কালারের কিছুটা এখানে ডিফারেন্স লক্ষ্য করা যায় এবং ডাইনামিক রেঞ্জেও কিছুটা পিছিয়ে থাকছে। পাশাপাশি লো লাইটের দিকে আলট্রাওয়াইডও কিছুটা পিছিয়ে থাকবে। আলট্রাওয়াইডটা আসলে খুব একটা মানে আপার লেভেলের কিছু ছিল না, এটা মোটামুটি দেখা যায় 40-50 হাজার টাকার ম্যাক্সিমাম স্মার্টফোনের মতো অ্যাজ ইউজুয়াল রেজাল্ট দিচ্ছে। ম্যাক্রো শুটার আছে, ওটা আপনি একটু প্রপার লাইটে কাজে লাগাতে পারবেন অবশ্যই। পোর্ট্রেট মোড আবার ভালো করছে, এজ রেজোলিউশন ভালো ছিল, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও আর্টিফিশিয়াল লাগেনি, ন্যাচারালি লাগছে। আবার অনেক ফোন দেখা যায় যে বেশি ঝলসাই ফেলে ওভারলাইট চলে আসলে, তো এটার ক্ষেত্রে ওই সমস্যাটা আমরা ফেস করিনি। এই ছিল মোটামুটি ক্যামেরা। ফ্রন্ট ফেসিং ক্যামেরা তো বাকি আছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে আমরা ওই বিষয়টা দেখছি, ওয়ার্ম টোন দিচ্ছে, রিয়েলমির টোনটা একটু এখানেও আছে। সেই সাথে হোয়াইট ব্যালেন্সটা মোটামুটি ঠিকঠাকভাবে ধরে রাখার ট্রাই করে। ডাইনামিক রেঞ্জ মেইন ক্যামেরা থেকে কিছুটা পিছিয়ে থাকছে এখানে, আর ইনডোরের দিকে অন্য ফোনের মতো এটাও কিছুটা সফট করে দেয়, একটু স্ক্রিন টোনটা গ্লো করে, ওভারঅল দেখতে খারাপ লাগে না আর কি। আমার মনে হয় সেলফি লাভারদের এর ছবি পছন্দ হওয়ার কথা। ভিডিওর কথা বলছিলাম, সর্বোচ্চ 4K 60 FPS মেইন ক্যামেরা পাওয়া যায়। ভিডিওটা ছিল একদমই স্ট্যান্ডার্ড লেভেলের, যদি কিনা আপনি 50K বাজেটের একটা স্মার্টফোন হিসেবে চিন্তা করেন। তবে আমার মনে হয় এর থেকেও কিছুটা বেটার ভিডিও পেতে পারেন আপনি 50K এর আশেপাশেই অনেক স্মার্টফোনে। ইয়েস, ফাইনালি আমরা এই স্মার্টফোনের পারফরমেন্স সম্বন্ধে জানবো, যেটা এই স্মার্টফোনের বিশেষ আকর্ষণ। তবে আকর্ষণীয় বিষয় আরও একটা আছে। এই মুহূর্তে আমি যে স্পেশাল একটা সুন্দর ফুল স্লিভ টি শার্ট পরে আছি, এই ধরনের টি শার্টগুলো আপনারা 10% ডিসকাউন্টে রাইট নাও পারচেস করতে পারবেন ফেব্রি লাইভ থেকে। জাস্ট SamZone কুপনটা ব্যবহার করলেই চলবে, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম। ফেব্রি লাইভে শীতের অনেক কালেকশন চলে আসছে, ওই লিঙ্কের থ্রুতে গিয়ে ভিজিট করে কিনলে যে কোনো প্রোডাক্টে আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো দেরি কেন, ট্রাই করে দেখতেই পারেন। অলরাইট, কি বলছিলাম, এই স্মার্টফোনের পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে আমাদের অবশ্যই এর দামটা জানা উচিত। এই স্মার্টফোনটার 1256 ভ্যারিয়েন্টের কারেন্ট প্রাইস হলো 58,000 টাকা। তো এই স্মার্টফোনে আরও একটা ভ্যারিয়েন্ট হয় যেটা হলো 16,512 GB। বাট এই যে দেখুন 58,000 টাকার মধ্যে আমরা এই মুহূর্তে পেয়ে যাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 রয়েছে এই স্মার্টফোনে। আবার এই সেম প্রসেসরযুক্ত স্মার্টফোন কিনতে গেলে আমাদের লাখ টাকার উপরেও যেতে হয়, স্যামসাংয়ে বলেন বা অন্য ডিভাইসগুলোতে। যাই হোক, আমরা কিন্তু অনেকটা কম দামের মধ্যে এখন অলরেডি এই ফ্ল্যাগশিপ চিপটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এর বাইরে আমরা দেখছি স্মার্টফোনের স্টোরেজ টাইপ রয়েছে UFS 4.0, এটা একটা নোটিসেবল বিষয় ছিল। দেন এই স্মার্টফোনটা রান করছে Realme UI 4.0 বেসড অন Android 13। সবকিছু মোটামুটি লেটেস্ট এখানে আছে এবং পাওয়ারফুল কিছুই আছে, স্পেকে একদম ভরপুর। এখন আপনার যদি মনে হয় র্যাম আমার আরও বেশি লাগবে, সেক্ষেত্রে 24GB র্যাম ভ্যারিয়েন্টের যেটা বলছিলাম ওইটা চয়েস করতে পারেন। 24GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে এর তফাৎ কোথায় জানেন? 24GB র্যাম ভ্যারিয়েন্টের বক্সে রয়েছে 140 ওয়াটের চার্জার এবং ওই যে র্যামটা বেশি রয়েছে, এই হচ্ছে ওইটার স্পেশালিটি। আর এগুলোর স্পেশালিটি হলো এখানে ব্যাটারি একটু বেশি আছে, চার্জারটা একটু বড় হয়েছে আর র্যামটা একটু কম। বাট আমার মনে হয় না যে আসলে স্মার্টফোনের জন্য 24GB র্যাম আসলে খুব একটা প্রয়োজন আছে। যাদের প্রয়োজন আছে ডেফিনেটলি তারা এটা চয়েস করবেন। অলরাইট, এইটার পারফরমেন্স কি ছিল সেটা জানা উচিত। আমরা 12GB র্যাম ভ্যারিয়েন্টটা ব্যবহার করছি এবং এইটার পারফরমেন্সই এক কথায় দুর্দান্ত ছিল এই স্মার্টফোনের সাথে। ফোনটাতে ওভার প্রেশার দেওয়ার পরও আমরা দেখছিলাম এই স্মার্টফোনটা খুব বেশি হিট জেনারেট করে না, স্ট্যাবল একটা পারফরমেন্স ধরে রাখতে পারে ম্যাক্সিমাম কাজবাজের ক্ষেত্রেই। সেটা বলুন ডে টু ডে লাইফে ব্যবহার করা, সেটা বলুন হেভি ইন্টারনেট ব্যবহার করা, ভিডিও দেখা, গেমিং করা, ইভেন বাইরে গিয়ে লং টাইম ভিডিও শুট করা বা ছবি তোলা, সবকিছুতে মোটামুটি একটা স্ট্যাবল পারফরমেন্স দিতে পারছে এই স্মার্টফোনটি। একদম ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসগুলোর মতোই পারফরমেন্স আমরা দেখছিলাম এর থেকে। তবে ভাই, আমাদের ডিভাইসটা ছিল চাইনিজ ভ্যারিয়েন্টের, একটু প্যারা খাইতে হয়েছে ফার্স্টের দিকে, পরে আমরা সবকিছু মানে থার্ড পার্টি থেকে নিয়ে টিয়ে এখন একদম ঠিকঠাক করে ফেলতে পারছি, এখন ঠিকভাবে চালানো যাচ্ছে। গুগলের সার্ভিসগুলো নিয়েও কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি, ম্যাপিং নিয়েও কোনো ধরনের প্রবলেম ফেস করতে আমাদের হচ্ছে না। তো যদি কেউ চাইনিজ ভ্যারিয়েন্টেরটাও নিতে চান, নিতে পারবেন ইজিলি। স্মার্টফোনটা চয়েস করতে পারেন তারাও যারা কিনা গেমিং করার চিন্তা ভাবনা করছেন। আমরা পাবজি ট্রাই করছিলাম, আরও বেশ কিছু গেম ট্রাই করি। পাবজির ক্ষেত্রে এই স্মার্টফোনটা আমরা দেখছিলাম আলট্রা HDR আলট্রা সাপোর্ট নেয় এবং এই সেটিংসে এই স্মার্টফোনটা বেশ স্টেবল একটা পারফরমেন্স দিতে পারে লং টাইম। ফোনটা খুব বেশি গরম হয়ে যাচ্ছিল বা আমরা এখানে স্মুথনেসের একটা ঘাটতি বোধ করছি, এই ধরনের কোনো প্রবলেম ফেস করতে হয়নি। গেমিংয়ের জন্য হলেও এটাকে চয়েস করা যেতে পারে যদি আপনার বাজেট 50 থেকে 60,000 টাকা রাইট নাও হয়ে থাকে। যদি কিনা আর একটু লোয়ার সেটিংসে নিয়ে নেন, পাবজির ক্ষেত্রে আরও বেটার রেজাল্ট পাওয়া যাবে এই স্মার্টফোন থেকে লং রানে। দেন আমরা ট্রাই করছিলাম এখানে কিন্তু জেনশন ইম্প্যাক্ট, যেটার ক্ষেত্রে আমরা দেখছিলাম খুবই ভালো রেজাল্ট দিচ্ছে স্মার্টফোনটি এবং লং রানে গিয়েও ভালো পারফরমেন্স দেয়। বাট হয় কি, গেমিংয়ের টাইমে দেখলাম স্মার্টফোনটা ভালো ব্যাটারি বার্ন করেন কিন্তু অতিরিক্ত গরম হয় না আর কি। তো ব্যাটারি চার্জ শেষ হয়ে গেল, সমস্যা নাই, আপনি তো চার্জার দিয়ে দ্রুত চার্জ করতেই পারবেন, ওইটার প্রসঙ্গে একটু পরে আসি। এর পাশাপাশি আমরা আরও বেশ কয়েকটা গেম প্লে করি যেগুলোর রেজাল্টও কিন্তু দুর্দান্ত ছিল স্মার্টফোনের সাথে। আমরা খেলছিলাম এখানে COD, অ্যাসফল্ট 9, ফুটবল, এভরিথিং আমরা এখানে কিন্তু প্লে করছিলাম। আমরা ইচ্ছা করে একটু বেশ কয়েকটা গেম নিয়ে প্লে করার ট্রাই করি এবং প্রত্যেকটা গেমেই একদমই সন্তুষ্ট করার মতো রেজাল্ট দিতে পারছে এই ডিভাইসটি। ওভারঅল এর দাম অনুযায়ী পারফরমেন্স নিয়ে আমি সন্তুষ্ট আছি। আচ্ছা, এবারে যদি আসি ব্যাটারিতে, হ্যাঁ, এই স্মার্টফোনে ব্যাটারি রয়েছে 5240 mAh এর ব্যাটারি এবং 150 ওয়াটের চার্জিং সিস্টেম আপনি এর বক্সেই পেয়ে যাচ্ছেন। ওই চার্জার দিয়ে মাত্র 8 মিনিটে এই স্মার্টফোনে আমরা দেখছিলাম 50% চার্জ করা সম্ভব, 0 to 50%। ফুল চার্জ করতে আমাদের ডিভাইসের সময় লেগেছে 16.5 মিনিটের মতো। তো এই ডিভাইস
কত দ্রুত চার্জ করা সম্ভব একবার চিন্তা করুন। আসলে যত দ্রুত চার্জ এটা হয় বলতে গেলে একটু দ্রুতই ব্যাটারি বার্নও করে, যেহেতু এখানে হাই রিফ্রেশের অনেক রয়েছে, হাই রেজলিউশনের ডিসপ্লে রয়েছে, ব্রাইটনেস অনেক ভালো, তো ওইভাবে ব্যবহার করতে গেলে এটা ব্যাটারিও একটু বেশি বার্ন করতে পারে, বাট আপনি কিন্তু খুব দ্রুত চার্জও করতে পারবেন। তো এটা নিয়ে মনে হয় না যে কমপ্লেন করার মতো তেমন কিছু আছে। বিষয় একটাই থাকে, লং রানে এই ব্যাটারিটা আসলে কেমন থাকবে। এই টেকনোলজিতে যদিও আগের থেকে বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট আসছে, তারপর আসলে বলা যায় না এত দ্রুত ওয়াটের চার্জার দিয়ে চার্জ করে আবার উল্টা প্যারা না পড়তে হয়। বাই দ্য ওয়ে, এই ফোন এই হেভি ওয়াটের চার্জার দিয়ে চার্জ করলেও খুব বেশি হিট জেনারেট করে না। বর্তমানে যদি একটু এমনি তো টেম্পারেচার ঠান্ডা ঠান্ডা, তো তাতে আমরা দেখছিলাম এটা 37 ডিগ্রির মতো আর কি সর্বোচ্চ গরম হয়েছিল। স্মার্টফোনটিতে আছে স্টেরিও স্পিকার, সাউন্ড কোয়ালিটি ভালো, যদিও লাউডনেস নিচেরটা একটু বেশি, তারপরও ঠিকঠাক সাউন্ড দেয়। আর এটা নেটওয়ার্ক রিসিপশন আবার ভালো আছে বোথ কানেকশনে, প্লাস এটা দিয়ে কথা কথা বলেও মজা পাবেন, একটু চড়াচড়া লাগতে পারে অনেকের কাছে। এই তো এই ছিল রিয়েলমি GT5। রিয়েলমি GT5 তারা কিনতে পারেন যারা একটা ফ্ল্যাগশিপ কিলার চাচ্ছেন। এখন হ্যাঁ, আমরা যদি খুঁজতে চাই এই স্মার্টফোনটার কমতির কোন কোন জায়গা আছে, কোন কোন জায়গাগুলোতে আরও ইম্প্রুভমেন্ট থাকতে পারতো, অবশ্যই আছে। যেমন ধরেন এটার ক্যামেরা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডটা আরেকটু বেটার হলে ভালো হতো, অথবা এটার ওই মাইক্রো শুটারটা না থেকে যদি এখানে একটা টেলিফটো থাকতো তাহলে আমাদের পোর্ট্রেটে আরেকটু সুন্দর সুন্দর রেজাল্ট পাইতাম নিশ্চয়ই। দেন এটা ওরা ক্লেম করতেছে যে এটার বডিটা অ্যালুমিনিয়াম, বাট আমার কোনোভাবেই মনে হয় না। কেন আমার এই সন্দেহ হয়, এটাও একটা কারণ। কেন সন্দেহ হবে? অ্যালুমিনিয়াম দেখলেই তো বোঝা যাবে এরকম, তাই না? তো ওইখানে মনে হয় একটু কস্ট কাটিং এর কোনো ব্যাপার থাকলেও থাকতে পারে। আর হচ্ছে এই ডিভাইসে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা নাই, কোনো ধরনের ওয়াটার রেসিস্ট্যান্ট এই ধরনের রেটিং আমি পাইনি কোথাও। তো এগুলো থাকলে আর একটু প্রিমিয়াম ফিল পাওয়া যেত এই ডিভাইস থেকে, কি বলেন? দাম আর একটু কমলে এগুলো নিয়েও কমপ্লেন করবো না। 50-এর মধ্যে হয়ে গেলে ভাই জোস একটা ফোন হবে, একদম শিওর থাকেন। তো আপনাদের কাছে কেমন লাগছে এই ডিভাইস মাস্ট কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে স্যামসং এর ব্র্যান্ড নিউ ভিডিওতে। টাটা।